আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে এটা ক্লাস 9-এর ক্লাস। আজকের টপিকটা বেশ একটা মজার টপিক, এক্সপ্লেনেটরি টেক্সট। তো আমরা প্রথমে একটু জেনে নিই হোয়াট ইজ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। হ্যাঁ, আনসারটা এখানে লেখা তোমরা দেখছো আছে, অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট ইজ এ টাইপ অফ নন ফিকশন রাইটিং। হ্যাঁ, নন ফিকশন কথাটা আশা করি আমরা বুঝতে পারছি, মানে এখানে কল্পনার কোনো জায়গা নেই, একদম বাস্তব, রিয়েল। নন ফিকশন রিয়েল ধরনের কোনো একটা বিষয় নিয়ে লেখা, দ্যাট এক্সপ্লেইনস, যা বর্ণনা করে, মানে যে লেখার মধ্যে ব্যাখ্যা করা থাকবে। কি ব্যাখ্যা করা থাকবে? হাউ অর হোয়াই, কিভাবে বা কেন, সামথিং হ্যাপেন্স, কোনো ঘটনা বা কোনো কাজ বা কোনো একটা প্রসেস, হ্যাঁ, কিভাবে হয় বা কেন হয় তার ব্যাখ্যাটা থাকবে। অথবা হাউ টু ডু সামথিং, কোনো একটা কাজ কিভাবে করতে হবে তার বর্ণনা যে লেখার মধ্যে থাকবে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ধারাবাহিকভাবে বর্ণনাটা থাকবে, কোনো ধরনের কল্পনার কিছু থাকবে না, বাস্তব ঘটনাগুলি থাকবে। এই ধরনের লেখাকে, এই ধরনের প্যাসেজকে, প্যারাগ্রাফকে আমরা বলে থাকি এক্সপ্লেনেটরি টেক্সট। তো আমি তোমাদের জন্য এখানে ছোট্ট একটা এক্সাম্পল রেখেছি, তোমরা বুঝবে সহজে। যেমন ধরো রেসিপি। রেসিপি তো আশা করি বুঝতে পেরেছ। ধরো তুমি কিছু রান্না করতে চাচ্ছ, হ্যাঁ, তো কিভাবে রান্না করবে সেই ধরনের একটা প্যারাগ্রাফ যদি কোথাও লেখা থাকে, সেখানে নিশ্চয়ই ফিকশনাল কিছু থাকবে না, সবভাবে নন ফিকশন, বাস্তব ঘটনা থাকবে এবং স্টেপ বাই স্টেপ থাকবে, যাতে করে তুমি রান্নাটা কমপ্লিট করতে পারো। তাহলে রেসিপিও কিন্তু এক ধরনের এক্সপ্লেনেটরি টেক্সট। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা রেসিপি না, সেটা একটু অন্য রকমের একটা। এই যে পরীক্ষায়, আমাদের পরীক্ষার কোশ্চেনের মধ্যে এমন আস্ত একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ, যা বলো পুরোটা লেখা থাকবে। তো আমরা এই প্যারাগ্রাফটা নিয়ে আজকে কাজ করব, প্যাসেজটা নিয়ে। তো এটার প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ আমরা জানার চেষ্টা করব, কিন্তু তার আগে একটু দেখে নিব যে পরীক্ষায় আমাদেরকে কাজটা কি করতে হবে। পরীক্ষা তো আর শুধু এটা রিডিং পড়লে হবে না, কাজ তো কিছু করতে হবে। পরীক্ষা এই প্যাসেজের ঠিক নিচে এমন একটা টেবিল দেওয়া থাকবে। হ্যাঁ, তো টেবিলে তোমরা দুটো হেডিং দেখতে পাচ্ছ, এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট এবং এক্সাম্পলস ইন দ্য টেক্সট। এই দুটো এইভাবেই লেখা থাকবে। আর প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া থাকবে, প্রথমটার বাম পাশটাও লেখা আছে, ডান পাশটাও লেখা আছে। এরপরে আরও 5টা ঘর থাকবে, প্রত্যেক ঘরের বামের অংশ আমাকে লিখতে হবে, ডানের অংশও আমাকে লিখতে হবে। আমরা সাধারণত শিক্ষার্থীরা বাম পাশে লেখা থাকে এটা দেখে দেখে ডান পাশে আমরা পূরণ করি। হ্যাঁ, শূন্যস্থান পূরণের মতো অনেকটা, কিন্তু এখানে সেটা নয়। বামের অংশ আমাকে লিখতে হবে, ডানের অংশ আমাকেই লিখতে হবে। আচ্ছা, তো বামে আমি কি লিখবো আগে সেটা দেখি। বামে লিখতে বলেছে আমাকে এলিমেন্টস অব অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। তো এলিমেন্টসটা কি প্রথমে আমরা একটু জেনে নিব। যেমন জেনারেল স্টেটমেন্ট, এটাও একটা এলিমেন্ট। তো এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না আমি, কারণ এটা কোশ্চেনের মধ্যে লেখাই থাকবে। আরও কিছু রকম অনেক এলিমেন্টস আছে, কিন্তু আমাদের 9-এর জন্যে, 9-10-এর জন্য ন্যূনতম যতটুকু প্রয়োজন আমি সেরকম কয়েকটা এলিমেন্টস আগে দেখিয়ে দিই। হ্যাঁ, এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, যেমন একটা জেনারেল স্টেটমেন্ট যেটা বললাম, এটা কোশ্চেনের মধ্যে দেয়াই থাকে, এটার ডান পাশেরটাও লেখা থাকে। তো ধরো ওখানে আমরা কোন টেন্স ব্যবহার করা হয়েছে ওই প্যাসেজের মধ্যে সেটা উল্লেখ করতে পারি। টেন্স যদি থাকে কোন টেন্স, এবং সেই টেন্স অনুযায়ী ওই প্যাসেজের ভিতর থেকে একটা সেন্টেন্স এখানে লিখে দিতে হবে, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। এক্সাম্পল বলতে, এক্সাম্পল ইন দ্য টেক্সট মানে টেক্সটের ভিতরে একটা সেন্টেন্স লিখতে হবে। ইউজ অফ কানেকটিভস, কানেকটিভস তোমরা বুঝতে পেরেছো, কনজাংশন টাইপের শব্দ। এটা নিয়ে একটু পরে আরও কথা বলবো। যদি কোনো কনজাংশন ওই প্যাসেজের মধ্যে থাকে তাহলে লিখবে ইউজ অফ কানেকটিভস, আর কনজাংশন যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সটা এখানে লিখে দিব। অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করেছে নাকি প্যাসিভ ভয়েস ব্যবহার করেছে সেটা উল্লেখ করে সেই অনুযায়ী একটা সেন্টেন্স এখানে লিখে দিব প্যাসেজের ভিতর থেকে। ঠিক আছে, তারপরে ডেফিনিশন অফ এ প্রসেস, কোন একটা প্রসেসের সংজ্ঞা মানে কাকে বলে সেটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা ডেফিনিশন অফ এ প্রসেস লিখে যেই সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটা এখানে লিখব। এক্সপ্লেনেশন অফ এ প্রসেস, ওই যে প্রসেস তার ডেফিনিশন মানে তো কাকে বলে,
এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, ওই প্রসেসটা কীভাবে ঘটে, কিসের পরে কি হয়, এটা যদি বর্ণনা প্যাসেজের মধ্যে থাকে তাহলে এক্সপ্লেনেশন হবে প্রসেস, সেটা লিখে ডান পাশে সে বর্ণনাটা আমরা লিখব। এরপরে হতে পারে ডেফিনিশন হবে সাবস্টেন্স বা টার্ম, কোনো বস্তু বা কোনো একটা শব্দের যদি সংজ্ঞা দেয়া থাকে আমাদের প্যাসেজের ভেতরে তাহলে এটা উল্লেখ করে সেই সংজ্ঞাটা আমরা ডান পাশে এখানে লিখব। হ্যাঁ, এক্সাম্পল, প্যাসেজের ভিতরে যদি কোনো কিছুর এক্সাম্পল থাকে সে এক্সাম্পল হবে একটা এলিমেন্ট, লিখে তারপরে এক্সাম্পলটা এখানে দেব। হ্যাঁ, তারপর রেজাল্ট অথবা কজ অ্যান্ড কনসিকুয়েন্স, মানে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার ফলে যদি কোনো রেজাল্ট বের হয়, কোনো একটা ফল যদি পাওয়া যায়, শেষ ফলটা কি সেটা যদি উল্লেখ থাকবে তো অবশ্যই, তখন আমরা সেটা লিখে এখানে সেন্টেন্সটা লিখে দিব। আর কজ অ্যান্ড কনসিকুয়েন্স, কজ মানে কারণ, কনসিকুয়েন্স মানে রেজাল্ট, ফলাফল। যদি কারণটাও থাকে রেজাল্টটাও থাকে তো দুটো মিলিয়ে যদি একসাথে হয় তখন কজ অ্যান্ড কনসিকুয়েন্স লিখবো, লিখে এখানে সেন্টেন্সটা লিখবো। তারপরে আরেকটা কথা শুরুতেও দিতে পারতাম, টাইটেল, যে প্যাসেজটা দেওয়া থাকবে টোটাল যে প্যাসেজ, সেই প্যাসেজের যদি টাইটেল থাকে তাহলে টাইটেলটা আমরা এখানে লিখে দিব। আজকে আমরা যে প্যাসেজ নিয়ে কাজ করব সেই প্যাসেজে কিন্তু কোনো টাইটেল নেই। তাহলে এখন কি হলো, এগুলো যেগুলো লিখলাম এগুলোকে বলা হচ্ছে এলিমেন্টস অব অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। যে কোনো একটা এক্সপ্লেনেটরি টেক্সটের মধ্যে অনেক এলিমেন্টস থাকতে পারে, তার মধ্যে এগুলো প্রধান। ঠিক আছে, তো আমরা যে প্যাসেজ নিয়ে কাজ করব বা পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সে প্যাসেজের মধ্যে এগুলোর মধ্য থেকে কোনটা কোনটা আছে সেটা আমরা এখানে উল্লেখ করব, আর সেই অনুযায়ী এই পাশের সেন্টেন্সগুলো লিখব। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আসো আমাদের যে প্যাসেজটা সেটা একটু অর্থ সব বুঝে নেওয়ার চেষ্টা করি। এর আগে একটু কথা, এই যে কানেকটিভস যেটা বললাম, কানেকটিভস কিন্তু কয়েক রকমের হতে পারে। তো এখানে আমি দুই রকমের কানেকটিভস একটু দেখাতে চাচ্ছি। একটা হচ্ছে টেম্পোরাল কানেকটিভস, ফার্স্ট, নেক্সট, লেটার, আফটার, এই শব্দগুলো যদি থাকে তখন তুমি বুঝবে এটা একটা কানেকটিভ। টেম্পোরাল কানেকটিভ লিখতে হবে এমন কোনো কথা না, শুধু কানেকটিভ লিখলেই হবে। আরেকটা হতে পারে যেমন ধরো কজাল কানেকটিভস, বিকজ, সো, দেয়ারফর। একটু খেয়াল করো টেম্পোরাল কানেকটিভসগুলো কিন্তু ফার্স্ট, নেক্সট, লেটার এগুলো সব টাইম মেনশন করছে, সময়। হ্যাঁ, প্রথমে, এরপরে, পরবর্তীতে, পরের, তারপর, দেন মানে তারপর, সুন মানে শীঘ্রই, এগুলো সব কিছু টাইম মেনশন করছে। আর কজাল কানেকটিভসগুলো কারণ মেনশন করছে। ঠিক আছে, এছাড়াও আরও রকমের কানেকটিভস হতে পারে। তো আমি আপাতত এখানে দুটো দেখালাম আর কি। তো এবার আসলে আমরা ওই প্যাসেজটা দেখে নিই। হ্যাঁ, এই একটা প্যাসেজ যেটা আমরা শুরুতে একবার দেখেছিলাম, আজকে এইটাই নিয়ে কাজ করব। ধরো এইটাই পরীক্ষায় আসলো। হ্যাঁ, তো আমরা প্রথমে অর্থটা জেনে নিই। হ্যাঁ, প্লান্টস নিড সানলাইট, ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস। গাছের প্রয়োজন হয় সূর্যকিরণ, পানি এবং পুষ্টি। ফ্রম দি সয়েল, মাটি থেকে পানি এবং পুষ্টি নেয়। কিসের জন্য প্রয়োজন? টু গ্রো, তার জন্মানোর জন্যে, তার বড় হওয়ার জন্যে এগুলো প্রয়োজন হয়। দে ইউজ, তারা ব্যবহার করে। তারা মানে কারা? এখানে দে বলতে বোঝানো হচ্ছে গাছকে। এই গাছেরা ব্যবহার করে সানলাইট, সূর্যকিরণ ব্যবহার করে কি কাজে? টু মেক ফুড, খাদ্য তৈরির কাজে ওরা সূর্যকিরণ ব্যবহার করে। থ্রো এ প্রসেস, একটা প্রসেসের মধ্য দিয়ে কাজটা করে। কল্ড, যে প্রসেসকে বলা হয় ফটোসিনথেসিস। হ্যাঁ, এটা একটা প্রসেস, বাংলাতে আমরা বলি এটাকে সালোক সংশ্লেষণ, বিজ্ঞানের ভাষায় যেটা বলা হয়। ইন দিস প্রসেস, এই পদ্ধতিতে, প্লান্টস মানে গাছেরা, টেক ইন মানে গ্রহণ করে। কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি এয়ার, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল, আর মাটি থেকে পানি ওরা গ্রহণ করে। টেক ইন মানে গ্রহণ করে। তারপরে ইউজিং সানলাইট, ও সূর্যকিরণ ব্যবহার করে, দে কনভার্ট, তারা রূপান্তর করে, দিজ, এগুলোকে মানে কোনগুলোকে? এই যে পানি, যেটা পানি, আর এই যে কার্বন ডাইঅক্সাইড, এই পানি আর কার্বন ডাইঅক্সাইড এগুলোকে বলা হচ্ছে দিজ। দে কনভার্ট, দে মানে গাছ কনভার্ট রূপান্তর করে, দিজ মানে পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে কিসে রূপান্তর করে? ইনটু গ্লুকোজে রূপান্তর করে। গ্লুকোজটা কি জিনিস? এখানে তার সংজ্ঞাটা দেওয়া আছে। এ টাইপ অফ সুগার,
গ্লুকোজ হচ্ছে এক ধরনের চিনি। এটা কি কাজ করে? দ্যাট গিভস দ্যাম বলতে গাছকে বোঝানো হচ্ছে, দ্যাট গিভস দ্যাম এনার্জি। এটা গাছকে শক্তি দান করে, টু গ্রো, হ্যাঁ, বেড়ে ওঠার জন্যে শক্তি দান করে। এডিশনালি, অধিকন্তু এর সাথে আরও কি হয়? নিউট্রিয়েন্টস ফ্রম দি সয়েল, মাটি থেকে পাওয়া পুষ্টি, হেল্প দ্য প্লান্ট, গাছকে সাহায্য করে ডেভেলপ, বেড়ে ওঠার জন্য, ডেভেলপ স্ট্রং রুটস অ্যান্ড লিভস, শক্ত মূল এবং পাতা গড়ে তোলার জন্যে, গড়ে তোলার জন্যে এই যে নিউট্রিয়েন্টস, পুষ্টি যেটা মাটি থেকে পাওয়া যায় সেটা গাছকে সাহায্য করে। দিস কম্বাইনেশন মানে হচ্ছে মিলন, কার তিনটা জিনিসের মিলন, একটা সানলাইট, আর একটা ওয়াটার, আর একটা নিউট্রিয়েন্টস। এই তিনটার কম্বাইনেশন বা মিলের ফলে হেল্পস, সাহায্য করে প্লান্টস, গাছকে গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে সে হেলদিও হতে পারে, স্ট্রংও হতে পারে এগুলোর কারণে। এখন আমরা দেখব এই প্যাসেজের ভিতরে ওই যে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের কি কি এলিমেন্ট আছে। আমরা যেটা গ্রামারের দিকটা প্রথম চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি ইউজ, এখানে লিখেছে দে ইউজ, টেক ইন, এগুলো দেখে আমরা বুঝতে পারছি এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটা এলিমেন্ট হবে প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে। আরেকটা জিনিস যদি খেয়াল করি, একই সেন্টেন্সের দিকে যদি তাকাই, দে ইউজ, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, তাই না? প্লান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড, এটাও অ্যাক্টিভ ভয়েস। দে কনভার্ট দিস ইনটু গ্লুকোজ, এটাও অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা বলতে পারি আমাদের এই টেক্সটের মধ্যে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আবার প্যাসিভও কিন্তু ব্যবহার করা হয়েছে, যে কল্ড দেখে এটাকে পাস্ট টেন্স মনে করবে না, আসলে হয়েছে সেন্টেন্সটা একবার পড়ি। দে ইউজ সানলাইট টু মেক ফুড থ্রু এ প্রসেস। এখানে একটা উজ্জ্ব আছে, দুটো শব্দ আমি একটু লিখে দিই তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। আসলে হচ্ছে হুইচ ইজ কল্ড। যখন হুইচ ইজ কল্ড বলা হচ্ছে তখন কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে। তাহলে এই একটা সেন্টেন্সে প্যাসিভ ভয়েসও ব্যবহার করা হয়েছে, আমরা ইচ্ছা করলে এটাও নিতে পারবো, কিন্তু এটা যেহেতু উজ্জ্ব আছে এটা না নিলেই ভালো। আমার তো 5টা দরকার, অনেক তো আছে, জাস্ট আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম আর কি, এটুকু কিন্তু প্যাসিভ, ঠিক আছে। তারপরে আসো অন্য একটা কথা, এইখানে কোনো কানেকটিভস আছে কিনা দেখি, যে এডিশনালি, এটা কিন্তু একটা কানেকটিভ, এটা আমরা নিতে পারবো, ঠিক আছে। তারপরে আসো আমরা দেখি এখানে কোনো প্রসেস আছে কিনা। এই যে দে ইউজ সানলাইট টু মেক ফুড থ্রু এ প্রসেস, কোনো প্রসেসের মধ্য দিয়ে এরা, একটা প্রসেসের মধ্যে দিয়ে এরা খাদ্য উৎপাদন করে, সে প্রসেসটার নাম কি? ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। তাহলে এখানে সালোক সংশ্লেষণ কাকে বলে? কল্ড ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ কাকে বলে? ডেফিনিশন অফ এ প্রসেস এখানে আছে, তাহলে এটা আমরা একটা পয়েন্ট আকারে নিব। তারপর ইন দিস প্রসেস, এই পদ্ধতিতে কিভাবে কাজ করে সেটা লেখা আছে। প্রথম কাজ কি? প্লান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল। তাহলে প্রথম সে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি শোষণ করে নেয়, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? ইউজিং সানলাইট, তারপরে সে সানলাইটকে কাজে লাগিয়ে কনভার্ট দিস বলতে কাকে একটু আগে বলেছি, ওয়াটার এবং এয়ার আর কার্বন ডাইঅক্সাইড, এদেরকে সে কনভার্ট করে, কিসে কনভার্ট করে? ইনটু গ্লুকোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রসেস যেটা আছে, পদ্ধতি, এই যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, সে পদ্ধতিটা কিভাবে কাজ করে তার স্টেপ, দুটো স্টেপ দেওয়া আছে। তাহলে এই যে স্টেপগুলোকেও আমরা তাহলে এলিমেন্ট আকারে নিতে পারি, ঠিক আছে। তারপরে ধরো এখানে আরও আছে, আমরা যখন আস্তে ধীরে কাজ করব আমি বলি এখানে একটা রেজাল্ট কিন্তু আছে। কি রেজাল্ট? দেখো, দিস কম্বাইনেশন অফ সানলাইট, ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস, এই যে সূর্যকিরণ, পানি এবং নিউট্রিয়েন্টসের কম্বাইনেশন মানে মিলন, এটা কিন্তু গাছকে হেল্প করে, কি হেল্প করে? গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে এখানে একটা রেজাল্ট আছে, কারণটা এখানে লেখে নেই যে কি কারণে সে তাকে হেলদি করে বা স্ট্রং করে, কিন্তু
করে এটা লেখা আছে, তাহলে এটা একটা রেজাল্ট। এগুলাকে এলিমেন্ট হিসেবে ব্যবহার করে পাশে এখান থেকেই আমরা সেন্টেন্সগুলো লিখব। তো তোমাদের কাছে যদি জটিল মনেও হয়, একটু পরে জাস্ট 2 মিনিট পরে বিষয়টা সহজ হয়ে যাবে। আসো আমরা একটু সামনে যে এখন পরীক্ষার খাতায় যা লিখবো সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, পরীক্ষার খাতায় প্রথমে আমরা তো এইভাবে লিখবো, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7, আর কোশ্চেনে যা যা দেয়া আছে সবই আমরা লিখে দেব। এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, এটা এখানে লিখবো। এক্সাম্পলস ইন দ্য টেক্সট এখানে লিখবো। প্রথমটা ওরা করে দিয়েছে যেটা জেনারেল স্টেটমেন্ট। এই জেনারেল স্টেটমেন্ট ওরা সবসময় কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে, আর এটা সাধারণত প্যাসেজের প্রথম সেন্টেন্সটা হয়। তোমাদের নিশ্চয়ই প্রথম সেন্টেন্সটা মনে আছে, প্লান্টস নিড সানলাইট ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল টু গ্রো। এই প্রথম সেন্টেন্সটা এটা ওরা করেই দিবে, লিখেই দিবে, আর আমরা ওদেরটা দেখে দেখে খাতার মধ্যে এটা লিখে ফেলবো। তারপরের বাকি 5টা আমরা নিজেরা করব। তো এখন ওগুলো করতে গেলে তো মূল প্যাসেজটা সামনে দরকার। এই জন্য আমি একটা কাজ করি, একটা একটা করে করি। হ্যাঁ, 5টা আর একসাথে না করে একটা একটা করে করি, প্যাসেজটা সহ সাথে রাখি। তো প্রথমে একটা লিখতে পারি ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, যেমনটি বলছিলাম প্লান্টস নিড সানলাইট, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। দে ইউজ সানলাইট টু মেক ফুড, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স একটা এলিমেন্ট, এটা লিখলাম। একটা এক্সাম্পল এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স লিখে দিলেই হবে, আমি দিই লিখে। দে ইউজ সানলাইট টু মেক ফুড, এই সেন্টেন্সটা কোত্থেকে লিখেছি দেখতে পাচ্ছ, এই যে এটা, দে ইউজ সানলাইট টু মেক ফুড। আমি কিন্তু একবার পুরো সেন্টেন্সটা লিখতে হবে এমন না, কিন্তু আমার বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য যতটুকু লিখলে হয় ততটুকুই আমি লিখব, পুরোটা লেখার দরকার হবে না। আর কোন শব্দটা থেকে আমি বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যে ইউজ শব্দটা থেকে বুঝতে পারছি ভার্ব। এই জন্য এই ভার্বের নিচে একটা যদি দাগ দিয়ে দিই, এটা দিতে আমি বাধ্য নয়, যে আন্ডারলাইন করেছি, এই দাগটা দিলে টিচারের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তুমি ইউজ দেখে বুঝতে পেরেছ যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে এই একটা এলিমেন্ট পেলাম, টেন্সের বর্ণনা পেলাম, প্লাস একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল মানে প্যাসেজ থেকে সরাসরি সেন্টেন্স। তা আমরা 5টা না, এখানে একটু বেশি লেখার চেষ্টা করব, পরে ওর ভিতর থেকে 5টা আমরা বাছাই করে নিব। পরে আরেকটা কি দেখতে পারি, যেমন ধরো ইউজ অফ অ্যাক্টিভ ভয়েস, এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করেছে, একটা ক্ষেত্রে শুধু প্যাসিভ ব্যবহার করেছে। এ প্রসেস কল্ড মানে হুইচ ইজ কল্ড, তো সেই পেজের মধ্যে আমরা না যাই, বেশিরভাগ ক্ষেত্রে তো এখানে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করেছে। তো যে কোনো একটা সেন্টেন্স, দে ইউজ এটা দিলেও হবে, প্লান্টস নিড এটা দিলেও হবে, দে কনভার্ট দিজ ইন্টু গ্লুকোজ এটা দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। আমি এটা দিলাম, দে কনভার্ট দিজ ইন্টু গ্লুকোজ। এখানে কি দেখে আমি বুঝতে পারছি যে এটা অ্যাক্টিভ, এটা কনভার্ট। এটা যদি প্যাসিভ হতো তাহলে কীরকম হতো, আমি বুঝতে পারছি, আমি জানি না ঠিক তোমরা প্যাসিভটা বুঝো কিনা। যদি ইজ কনভার্টেড এরকম করে যদি ভার্বটা থাকতো, তখন এটাকে আমরা প্যাসিভ বলতাম। প্যাসিভ ভার্ব কীভাবে লিখে আশা করি তোমরা জানো, তাও আমি একটু এখানে দিয়ে রাখি। প্যাসিভ ভার্ব লিখতে গেলে একটা বি লাগে, তার সাথে লাগে পাস্ট পার্টিসিপল। বি মানে এম, ইজ আর ওয়াজ ওয়ার, আর তার সাথে একটা পাস্ট পার্টিসিপল দিলেই এটা প্যাসিভ হয়। তো যদি আমার এখানে ইজ কনভার্টেড, হ্যাঁ, আর ডান, আর হেল্পড, ধরো ইজ টেকেন বা ওয়াজ টেকেন যদি থাকতো, তখন তাকে আমরা প্যাসিভ বলতাম। কিন্তু এখানে সবগুলোই প্রায় অ্যাক্টিভ, ওই একটা বাদ দিয়ে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে লিখেছি কি ইউজ অফ অ্যাক্টিভ ভয়েস, এবং তার এক্সাম্পলটা আমরা দিলাম। এক্সাম্পল দিব কিন্তু প্যাসেজের ভিতর থেকে, আর পুরো সেন্টেন্স লিখতে হবে না। আমার অ্যাক্টিভ বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু লিখলেই হবে। আসো এবার আরেকটা এলিমেন্ট নিয়ে কাজ, দুটো এলিমেন্ট গেল, আরেকটা নিয়ে কাজ করি। ইউজ অফ কানেকটিভস, যেমনটি করে বলছিলেন যে এডিশনালি, এটা কিন্তু একটা কানেকটিভস। কানেকটিভস তো হচ্ছে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সে একটা সম্পর্ক তৈরি করছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখে দিব এখানে, যে এডিশনালি নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল হেল্প দ্য প্লান্ট ডেভেলপ স্ট্রং রুটস অ্যান্ড লিভস, পুরোটা লিখলে এখানে কমপ্লিট হয় আর কি। আর এডিশনালি শব্দটার নিচে দাগ দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার কানেকটিভ। তো আরেকটা এলিমেন্ট দেখি এখানে, ডেফিনিশন অফ এ প্রসেস। একটা প্রসেস, যেমন ধরো যেটা বলছিলাম, এই যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, তার সংজ্ঞা তো এখানে দেওয়া আছে না। দে ইউজ
সানলাইট টু মেক ফুড থ্রো এ প্রসেস। দে মানে তো গাছ, তারা একটা প্রসেসের মধ্য দিয়ে, গাছ একটা প্রসেসের মধ্য দিয়ে খাদ্য উৎপাদন করে, যে প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস কাকে বলে তার সংজ্ঞাটা, তাহলে পুরো সংজ্ঞাটা আমি এখন এখানে লিখে দিব, প্যাসেজে যেভাবে আছে সেভাবে, তাতে কাজ হয়ে যাবে। এই যে দে ইউজ সানলাইট টু মেক ফুড থ্রো এ প্রসেস কল্ড ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস শব্দটার নিচে দাগ দিলাম, তাই না? এই যে এটা নিচে দাগ দিলাম, দাগ দিয়ে বুঝাই দিলাম যে ডেফিনিশন অফ এ প্রসেস, যে প্রসেসের বর্ণনাটা কোন প্রসেস, এই ফটোসিনথেসিস। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। তো আরও দেখি, আমরা জানি এক্সপ্লেনেশন অফ এ প্রসেস, কোন একটা প্রসেস বা পদ্ধতির ব্যাখ্যা। তো আমরা দেখেছি এখানে কিন্তু দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ইন দিস প্লান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল, মাটি থেকে পানি আর বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড টেক ইন। টেক ইনটা কিন্তু হচ্ছে প্রসেস, গ্রহণ করে, এটা কাজ। তারপরে সে কি করে, সে কনভার্ট করে। তাহলে স্টেপ, এখানে প্রসেসটা বর্ণনা করেছে কয়টা স্টেপে, দুটো স্টেপে, একটা সে গ্রহণ করে, তারপরে সে কনভার্ট করে। তো সেই হিসাবে আমি ইচ্ছা করলে এখানে এরকম দিতে পারি স্টেপ ওয়ান দিয়ে প্রথমটা দিলাম, প্লান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দি সয়েল। একটু খেয়াল করো, আমি সেন্টেন্স কিন্তু এখান থেকে লিখেছি, হ্যাঁ, প্লান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড দিয়ে বাকিটুকু লিখেছি আমি। ইন দিস প্রসেস এই কথাটা এখানে লিখি নাই। তো তুমি যদি মনে করো যে না আমি লিখে দিব, পুরোটাই লিখে দিব, আমি বুঝতে পারছি না, তো পুরোটা যদি লিখে দাও তাতে দোষের কিছু হবে না, শুদ্ধ হবে। ঠিক আছে, স্টেপ 1 লিখলাম, এখন আসলে স্টেপ 2টা লিখে দিই। স্টেপ 2 কোনটা, এই যে ইউজিং সানলাইট দে কনভার্ট দিজ ইনটু গ্লুকোজ। ও একটা জিনিস একটু লক্ষ্য করার বিষয় ছিল, আগে যেটা স্টেপ 1-এ ছিল, স্টেপ 1-এ তো কাজ, মূল কাজটা কি, টেক ইন, গ্রহণ করে। এই জন্য এই যে টেক ইনের নিচে দাগ দিয়ে দিলে বিষয়টা পরিষ্কার হয়। স্টেপ 2-তে দেখি, ওই যে ইউজিং সানলাইট দে কনভার্ট, এই কনভার্ট মানে রূপান্তর করে, দিজ মানে এগুলোকে মানে কোনগুলোকে, ওই যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ইনটু গ্লুকোজ। এখানে কিন্তু গ্লুকোজের পরে এ টাইপ অফ সুগার, ওটা তো গ্লুকোজের সংজ্ঞা, ওটার দরকার নেই, আমি গ্লুকোজ পর্যন্ত লিখে ফুল স্টপ কমা আছে, আমি ফুল স্টপ দিয়ে দিলাম, হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু গ্লুকোজ কি জিনিস, গ্লুকোজ তো একটা সাবস্টেন্স মানে বস্তু, তার একটা সংজ্ঞা কিন্তু দিয়েছে, ডেফিনিশন যাকে বলি, এ টাইপ অফ সুগার। এই জন্য এটাও আমরা একটা এলিমেন্ট হিসেবে দিতে পারি, এই যে ডেফিনিশন অফ এ সাবস্টেন্স, সাবস্টেন্সের নাম কি, গ্লুকোজ। কিন্তু একটু আমি লিখি তারপর ব্যাখ্যা করি। এখানে লেখা আছে গ্লুকোজ কমা এ টাইপ অফ সুগার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখলে কিন্তু হবে না, সেন্টেন্স আকারে লিখবো। যেখানে লিখেছি গ্লুকোজ ইজ এ টাইপ অফ সুগার, যে ইজ একটা বাড়তি এনেছি সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য, এমন কিন্তু আমরা করতে হবে, হ্যাঁ, যখন লিখবো। আর সাবস্টেন্স বলেছি, সাবস্টেন্স কোনটা, গ্লুকোজ, যা একজনের জন্য গ্লুকোজের নিচে যেন দাগ দিলাম। আচ্ছা, তো আর কি আছে দেখি, রেজাল্ট, একটা রেজাল্ট তৈরি, শেষের এটাই কিন্তু রেজাল্ট। এই কম্বিনেশনের কারণে গাছ কি পায়, গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে দিস কম্বিনেশন পুরো সেন্টেন্সটা লিখে দেব। এই তাহলে বেশ অনেকগুলো এলিমেন্ট কিন্তু হয়ে গেল, আমার তো দরকার মাত্র 5টা। তো আমি আপাতত একসাথে পুরোটা একবার দেখাই, আমি এই 5টাকে সিলেক্ট করেছি আর কি। জেনারেল স্টেটমেন্ট ওরা দিয়েছে, ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, কানেকটিভস যেটা এডিশনাল ইউজ করি, ডেফিনিশন অফ এ প্রসেস মানে ফটোসিনথেসিস কাকে বলে তাদের ডেফিনিশন আছে, এটা আমি নিয়েছি। এক্সপ্লেনেশন অফ এ প্রসেস, প্রসেসের যে ব্যাখ্যা আছে সেটা নিয়েছি। তো আরেকটা নিয়েছি রেজাল্ট। তাহলে স্টেপ তো 2টা, আমি যদি একটা নিয়েছি, তো এই জন্য আমি আর স্টেপ 1 না লিখলেও হবে, আমি এইভাবে লিখে দিলাম এক্সপ্লেনেশন অফ এ প্রসেস, শুধু প্রথমে স্টেপটা লিখেছি। প্যাসেজে যা আছে সব যে লিখতে হবে আমার এমন কিন্তু না, আমি কয়টা লিখবো, আমি লিখবো মাত্র 5টা। এই যে 1 2 3 4 5, পরীক্ষার খাতার মধ্যে আমি এইটুকু লিখলেই হবে, এই আমার লেখা শেষ। তো আমি আলোচনা করতে গিয়ে ওখানে একটু বেশি লিখেছি, তোমার যদি মন চায় যে না আমি এখান থেকে এটা লিখবো না, আমি পিছনে যা আলোচনা করেছি সেখান থেকে অন্য কোনো একটা লিখবো, লিখতে পারো, বা আরও কিছু যদি হয়। আর মনে রাখবে প্রত্যেকটা প্যাসেজের ক্ষেত্রেই এই ধরনের এলিমেন্টসগুলো আসবে, সেই এলিমেন্টসগুলো তুমি এখানে প্যাসেজের ভিতরে যা যা পাও সেগুলো বাঁ পাশে লিখে ডান পাশে লিখবে, এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্নের উত্তর।
তো আমার বিশ্বাস যে আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। আর একটা কথাও বলবো না, আজকের মতো আল্লাহ হাফিজ।